চেঞ্জ করছেন, ডিসিশন নিচ্ছেন। আমি একজন কর্মী হিসেবে আছি, পার্টি আমাকে ইলেকশনে কাজে লাগানোর কথা ভাবছে, তো যেরকম যেরকম দায়িত্ব তো আমি সেটা করবো। নির্দিষ্ট কি কোনো দায়িত্বের কথা আপনাকে এখনো কোনো কথা হয়নি, সেই ব্যাপারে হয়নি। মাননীয় অমিত শাহ খালি বলেছেন আপনাকে লাগতে হবে পুরো ফর্মে। আমি বলছি ঠিক আছে, যেমন বলবেন সেটাই হবে। মানে এতদিন বাদে আবার মানে অমিত শাহ একদম সরাসরি আপনার সঙ্গে কথা এবং এরকমভাবে একটা বার্তা দিলেন, কি বলবেন এই গোটা মানে অনুভূতিটা কি? বার্তা দিলেন বলে পশ্চিমবাংলায় বিজেপি জিততে চায়, সরকার গড়তে চায়, অনেক হয়ে গেছে। আর সারা পশ্চিমবাংলা নয়, পশ্চিমবাংলার মানুষের জীবন নষ্টাগত, সারা ভারতবর্ষকে অশান্ত করে রয়েছে পশ্চিমবাংলা এবং এখানকার মাধ্যমে যে দেশবিরোধী শক্তি বাংলাদেশ থেকে ঢুকে সারা দেশে ছড়িয়ে গিয়ে বন্দুক থেকে আরম্ভ করে যা কিছু অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটি করছে, তো এটা সারা দেশের লোকও বুঝেছেন। আর আমরা তো লড়াই করছিলামই, এখন সারা দেশ তৈরি বাংলাকে পরিবর্তন করতে। মানে এতদিনে বুঝলো যে বিধানসভা নির্বাচন হাতে একেবারে সময় কম। আপনার যে এক্সপিরিয়েন্স, আপনার যে অভিজ্ঞতা, এটা তো মানতেই হবে। আপনি যখন প্রেসিডেন্ট ছিলেন সব থেকে বেশি আসন বিজেপি পেয়েছে। না ঠিক আছে, সেই জায়গায় আমরা পৌঁছেছি একটা জায়গায় ধাপে, তো সেই জন্য আমাদের যেমন আসন বেড়েছে, জনপ্রতিনিধির নেতৃত্ব বেড়েছে, অন্য পার্টি থেকে বহু নেতা এসছেন পার্টিতে, তো তাদের অভিজ্ঞতা তাদের শক্তি সেটাও তো পার্টিতে যুক্ত হয়েছে। সেজন্য অনেকে ভাবছেন বিজেপি নাই, দেখা যাচ্ছে না। নির্বাচন আসুক, সব দেখতে পাবেন, আর সবাই মিলে একসঙ্গে লড়াই করবে। প্রাপ্ত হয়ে গেছিলেন দিলীপ ঘোষ আবারও মানে এই জায়গায় ভোটের ঠিক আগে, এটা কি কৌশল? আমি জানি না ব্রাত্য কি ব্যাপার। যারা পার্টির নেতৃত্বে আছে তারা ডিসিশন নিচ্ছে, তারা কাজ করছে। তো সেরকম এখন সবাইকে দরকার আছে। আমাকে অন্য রাজ্যের বাইরে একাধিক রাজ্যের দায়িত্ব হয়েছিল, সেখানে আমি কাজ করেছি। এখন পশ্চিমবঙ্গ জিততে হবে, সবাইকে একমুখী লড়াই করতে হবে। মানে ভোটের জন্য কি সবাই একসঙ্গে হলেন? নির্বাচনে তো বটেই, সবাইকে লাগেই। তা নাহলে যারা পদাধিকারী তারাই কাজ করতে থাকেন, বাকিটা সঙ্গে থাকেন। 26-এ কি দিলীপ ঘোষকে আবার খড়গপুরে দাঁড়াতে দেখা যাবে? সেটা পার্টি ঠিক করবে। দেখলাম যে একটা জেলা আমার সবসময় পছন্দের আসন খড়গপুর। যখন থেকে আমাকে দাঁড়াতে বলা হয়েছিল আমি খড়গপুর বলেছিলাম। লোকসভায়ও তাই ছিল। গতবারে আমার পছন্দের বাইরে করা হয়েছিল। মানে এই কথা ভুগতে হয়েছে পার্টিকে, সেটা সবাই দেখেছেন রেজাল্ট কি হয়েছে। বাংলায় বিজেপিকে জিততে গেলে কি দিলীপ ঘোষকে লাগবেই? সবাইকে লাগবে, দিলীপ ঘোষ তার মধ্যে একজন। আমার মতো লক্ষ লক্ষ কর্মী আছেন যারা পরিশ্রম করে, কষ্ট করে, মার খেয়েছেন, জেল খেটেছেন, তাদের ফল আজকে বিজেপির এই প্রধান বিরোধী দল হয়েছে। দেখলাম পার্টির তরফ থেকে একটা তালিকা তৈরি করা হয়েছে জেলা ওয়াইজ প্রচারে, এবং সেখানে আপনারও শিডিউল দেখা যাচ্ছে। তাহলে কি আপনি আবার কাল থেকে জেলা ওয়াইজ পার্টি? আমাকে কিছু বলা হয়নি। আমি মাননীয় রাজ্য সভাপতির সঙ্গে দেখা করতে এসেছি আজকে, বসে একটু কথা বলবো, উনি কী চাইছেন আমার কাছ থেকে। তো তারপরে তারা যে শিডিউল দেবেন সেটা আমি ফলো করব। আপনার দল আপনাকে এতদিন ধরে সেইভাবে কাজে লাগায়নি, হঠাৎ করে ভোটের আগেই এটা কি স্বার্থের জন্যই করা হচ্ছে? লাগায়নি মানে লাগাবার সুযোগ ছিল না। আমাকে সর্বভারতীয় দায়িত্ব ছিল, অন্য রাজ্যে গেছি, 5-6টা রাজ্যে গিয়ে সব বুক সশক্তিকরণের কাজ করেছি। আর লাস্ট যে লোকসভা নির্বাচন হয়েছে সেখানে আমি প্রার্থী ছিলাম। তো গত 1-1.5 বছর ধরে আর যে সংগঠন চলেছে, বিভিন্ন রকম সাংগঠনিক কাজ, নির্বাচন ইত্যাদি নিয়ে চলেছে, তখন আমার ভূমিকা তাতে কিছু ছিল না, কারণ আমি তো এখানকার রাজ্যের পদাধিকারী নই। তো সর্বভারতীয় স্তরে দায়িত্ব ছিল বলে সর্বভারতীয় নেতারা আমার সঙ্গে ভেবেছেন, তারা বলেছেন, এখন শুরু হবে। সমন্বয়ের কথা বলছে দিলীপ দা, সমন্বয়ের কথা বলছে। এখন পার্টির যা চেহারা আপনি আসার পর, তাতে মনে হচ্ছে তৃণমূলের সঙ্গে লড়াই করবার জন্য বিজেপির ক্ষেত্র প্রস্তুত হয়েছে এই বাংলায়। বিজেপি একমাত্র রাস্তা, দ্বিতীয় কোনো বিকল্প নেই পশ্চিমবাংলায় তৃণমূলের বিরুদ্ধে। আর সেটা মানুষই ঠিক করে দিয়েছেন আমাদের প্রধান বিরোধী দল করে। হ্যাঁ, গতবার আমরা সরকার গঠন করতে পারিনি, কিন্তু যথেষ্ট ভালো ফল, ঐতিহাসিক ফল করেছি। গত 30-40 বছরে এত বিরোধী শক্তি হিসাবে কোন পার্টি ছিল? বিজেপিগুলোকে একবারে ক্লিন চিট দিয়েছে, তোমরাই আগামী দিনে আছো। হ্যাঁ, এবার আমাদের দায়িত্ব কেন্দ্র, রাজ্য, বুথ স্তর পর্যন্ত সমস্ত কর্মীরা মিলে পশ্চিমবাংলার মানুষের স্বপ্নকে সফল করা। দিলীপ ঘোষকে বিভিন্ন রকমভাবে কোণঠাসা করার চেষ্টা হয়েছিল দলের ভেতরে, দলের বাইরেও। বড় দিলীপ ঘোষকে, এটাই তো রাজনীতি, কোণঠাসা করা, কাউকে বেশি সুযোগ দেওয়া, কম দেওয়া। তো যদি সে যোগ্য থাকে রাজনীতি করার মতো, প্রত্যেক নেতার জীবনের পরিস্থিতি আসে, তো সেটা আমি আমার মতো লড়াই করেছি। আমি ধৈর্যের সঙ্গে ছিলাম পার্টির কাজ করার জন্য, যে পরিবর্তন করতে হবে। তো পার্টি যদি মনে করে আমার উপযোগিতা আছে, প্রয়োজন আছে, আমাকে কাজ দেবে। আপনার ইম্পর্টেন্স কোথাও না কোথাও কর্মীরা তারা একটা প্রেশার তৈরি করেছেন, দল বাধ্য হয়েছে, আপনি কি মনে করেন? আমি জানি না কে প্রেশার তৈরি করেছে। আমার কেন্দ্রীয় নেতৃত্বের উপরে ভরসা ছিল যে আমি পার্টির কাজ করেছি, যে কাজ আমাকে দেওয়া হয়েছে আমি আমার পুরো শরীর মন বুদ্ধি দিয়ে কাজ করেছি, সাফল্য এসছে। তো যখন আমাকে প্রয়োজন হবে তারা আমাকে ডেকে নেবেন। অমিত শাহ যে লক্ষ্যমাত্রা দিয়েছেন 2/3, সেটা কি? লক্ষ্যমাত্রা সবসময় বড়ই থাকে, আর তবে কি আমরা বেশি পরিশ্রম করি, আর সেটাই হবে এবারে।
দিলীপ দা, 26-এ ক্ষমতা দখল কি সম্ভব এখনো পর্যন্ত যা সংগঠনের অবস্থা এই মুহূর্তে? অসম্ভব কি আছে পৃথিবীতে? ত্রিপুরাতে কোনোদিন আমাদের এমএলএ জিতিনি, ডাইরেক্ট ক্ষমতায় এসেছি। আমাদের পাশে উড়িষ্যায় হামাগুড়ি দিতে আজকে আমরা ক্ষমতায় এসেছি। রাজনীতির পরিবর্তন 1 মাসের মধ্যে হয়ে যাবে। এর আগে গত 1-1.5 বছর ধরে পশ্চিমবাংলায় যে পরিস্থিতি চলেছে, সাধারণ মানুষ যেভাবে ক্ষোভ বিক্ষোভ দেখিয়েছেন, তারা বুঝিয়ে দিয়েছেন এই সরকারের সঙ্গে তারা খুশি নন, তারা পরিবর্তন চান। সুযোগটা বিজেপি নিচ্ছে। যাদের সঙ্গে সংঘাত বলা হয় রাজনৈতিক মহল বলেন দলের মধ্যে, সবাই কি আপনারা একসাথে আবার ভোটের ময়দানে? আমি জানি না কার সঙ্গে কী সংঘাত, আমার সঙ্গে কারো কোনো সংঘাত নয়। আমার তো লড়াই টিএমসির সঙ্গে। দাদা লাস্ট প্রশ্ন, প্রাসঙ্গিক হয়ে দিলীপ ঘোষের আগামী দিনের লক্ষ্য কি? বিজেপিকে জিতিয়ে ক্ষমতায় আনা পশ্চিমবাংলায়, এটাই আমাদের কাছে মিশন। আর আমি 10 বছর ধরে এটা নিয়ে কাজ করছি। থ্যাংক ইউ। বঙ্গ বিজেপিতে ফের প্রাসঙ্গিক দিলীপ ঘোষ। গতকালই আমরা জানি শাহী বৈঠক হয় এবং শাহী বৈঠকের পর আজ থেকেই আবার ময়দানে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন দিলীপ ঘোষ। এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি তৃণমূল নেতা অরূপ চক্রবর্তীর সঙ্গে। অরূপদা, প্রিয়াঙ্কা কথা বলছে আপনার সঙ্গে। কিছুক্ষণ আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের দলকেই একমুখী লড়াইয়ের বার্তা দিলেন দিলীপ ঘোষ। পাশাপাশি তিনি বলছেন বিরোধী দল হিসাবে রাজ্যে ঐতিহাসিক ফল করেছে বিজেপি। আপনারা কিভাবে দেখছেন? দিলীপ ঘোষের আপনাদের দেওয়া ইন্টারভিউটা সত্যি শুনতে আমার একটা বাংলার প্রবাদ মনে পড়ছিল, মেরেছিস কলসির কানা তা বলে কি প্রেম দেব না। সে বিজেপি দিলীপ ঘোষকে কার্যত ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, কার্যত নিজের জেতা সিট থেকে হারা সিটে দাঁড় করিয়ে হারিয়েছে। যে দিলীপ ঘোষের আমলে 2টো এমপি দল থেকে 18টা এমপি হয়েছে, সেই দিলীপ ঘোষ বিজেপিতে কোন ভাষা এমনই যে স্বয়ং দেশের প্রধানমন্ত্রী বিজেপির সর্বোচ্চ নেতা সভা করতে এলে মঞ্চে ডাক পাওয়া তো দূর, এমনকি আমন্ত্রণ পত্রটুকুও পান না। সেই দিলীপ ঘোষের কাতর মিনতি, আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি। আমি জানি না সে মন্দিরে বসবার সুযোগ দিলীপ ঘোষ পাবেন কিনা, কিন্তু মন্দিরের দেবতা তো দিলীপ ঘোষের দলের উপর প্রসন্ন নন। মন্দিরের দেবতা অরূপবাবু, দিলীপ ঘোষ এও বলেছেন যে পশ্চিমবঙ্গকে তৃণমূল শেষ করে দিয়েছে, তৃণমূলের অপশাসন চলছে। পশ্চিমবঙ্গকে তৃণমূল শেষ করে দিয়েছে কি দেয়নি সেটা দিলীপ ঘোষ ঠিক করবেন না, সেটা বাংলার মানুষ ঠিক করবে। এবং বাংলার মানুষ ঠিক করে বলেই বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কেই বারবার চায়। আর দিলীপ ঘোষের কোনটা মুখ আর কোনটা মুখোশ সেটা দিলীপ দাকে ক্লারিফাই করতে হবে। কারণ উনি কদিন আগেই দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করে বলেছেন যে এখানে এই মন্দির তৈরির ফলে আরো বেশি করে মানুষ আসবেন এখানে দেখতে, দীঘায় পর্যটনের প্রসার আরো বাড়বে, অর্থনীতি উন্নতি হবে। দিলীপদা কোন স্ট্যান্ডটা দিলীপদা সঠিক স্ট্যান্ড সেটা দিলীপদা আগে ভালো বলতে পারবেন। তবে এটা ঠিক, দিলীপ ঘোষ বিজেপির অন্যতম সফলতম সভাপতি ছিলেন, সেই দিলীপ ঘোষ দলেই ব্যস্ত। এখন নিজের দলে কলকে পাওয়ার জন্য ভোটের আগে সব দলই চেষ্টা করে তার স্ট্রেংথকে কাজে লাগাচ্ছে। দিলীপ ঘোষের কপালে সেই টিকিট ছেড়ে কিনা সেই দিকে আপনাদের সংবাদ মাধ্যমে নিশ্চিতভাবে নজর থাকবে। তবে আমরা উপভোগ করছি দিলীপ ঘোষের এই কাতর কাকুতি মিনতি, যে একটা দলের সর্বোচ্চ নেতা তাকে এইরকম করুণ দশায় এদিকে পড়তে হয়েছে। সেটা ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। শোনার জন্য ডাকা হয়েছিল, শোনার jন্য। বলবে না, সেটা পার্টি জানে। মোদির সেনাপতি বিজেপির নাম্বার 2 অমিত শাহ বঙ্গ সফরে এসে রাজ্য বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে তিনি আলাদা করে বৈঠক করলেন। বুধবারে সেই বৈঠকে ডাক পেলেন দিলীপ ঘোষও। এ যেন নির্বাচন কাটিয়ে ময়দানে ফেরা। প্রায় 1.5 বছর পর বিজেপির কোন শীর্ষ নেতার কর্মসূচিতে দেখা গেল একদা বঙ্গ রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ মুখ দিলীপ ঘোষকে। এদিন রাজ্য বিজেপির 4 নেতার সঙ্গে আলাদা করে বৈঠক করেন অমিত শাহ, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য, বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষ। প্রায় 20 মিনিট চলে এই বৈঠক। এই বৈঠকে অমিত শাহ নাকি দিলীপ ঘোষকে বলেন, আপনার বিরুদ্ধে দলে কে কি বলেছেন সে বিষয়ে কান দেওয়ার দরকার নেই। কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ, আপনি স্বমহিমায় মাঠে নামুন। শাহী বৈঠকের পরই স্বমহিমায় দিলীপ। দীর্ঘদিন নীরব থাকার পর সোশ্যাল মিডিয়ায় ফের পুরনো মেজাজেই পোস্ট করতে দেখা গেল তাঁকে। এতেই তৈরি হয়েছে জল্পনা, তাহলে কি 26-এর ভোটের আগে বঙ্গ বিজেপিতে নতুন ভূমিকায় দেখা যাবে দিলীপ ঘোষকে? শোনার জন্য ডাকা হয়েছিল, শোনার জন্য। বলবে না, সেটা পার্টি জানে।
2015 সালে রাজ্য বিজেপির সভাপতি করা হয় দিলীপ ঘোষকে। তাঁর আমলেই বাংলার ভোটের ময়দানে বিজেপির উত্থান। 2019-এর লোকসভা নির্বাচনে বিজেপির আসন সংখ্যা এক লাফে 2 থেকে বেড়ে হয় 18। 2021-এর বিধানসভা নির্বাচনে আসন সংখ্যা 3 থেকে বেড়ে হয় 77। গত বিধানসভা ভোটের পর রাজ্য সভাপতি পদে দিলীপের মেয়াদ ফুরোয়। তারপর থেকেই দিলীপ এবং বিজেপির সম্পর্কে টানাপোড়েন চলছে। গত লোকসভা ভোটে মেদিনীপুরের পরিবর্তে বর্ধমান দুর্গাপুর কেন্দ্র থেকে প্রার্থী করা হয় দিলীপ ঘোষকে। দিলীপ হারেন। বিজেপির আসন সংখ্যা 18 থেকে কমে হয় 12। সেই সময় থেকে বিজেপির কোনো বড় অনুষ্ঠানই দিলীপকে দেখা যায়নি। নরেন্দ্র মোদী এসেছেন, অমিত শাহ এসেছেন, কিন্তু মঞ্চে দেখা যায়নি দিলীপ ঘোষকে। অসন্তোষ গোপন করেননি দিলীপও। আমাকে কর্মীরা ডেকেছিলেন, তাই আমি হ্যাঁ করেছিলাম। পার্টি ডাকেনি, হয়তো পার্টি চায়ও না আমি যাই, অস্বস্তি হবে, সেই জন্য আমি যাচ্ছি না দুর্গাপুরে মাননীয় প্রধানমন্ত্রীর সভা। দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন, হঠাৎই সেখানে হাজির হন সস্ত্রীক দিলীপ ঘোষ। দলের সঙ্গে দিলীপের টানাপোড়েন চরমে ওঠে। কিছু লোক আছে যারা, বললাম না, পার্টিকে কবজা করতে এসে নতুন নতুন বিজেপি হয়েছে, তারা একটু ঝামেলা করার চেষ্টা করছে। এটা হবে না। আমরা রক্ত দিয়ে ঘাম দিয়ে পার্টি দাঁড় করিয়েছি, লক্ষ লক্ষ কর্মী বাড়িতে বসে আছে, এরাই কাজ করতে দিচ্ছে না। হঠাৎ বিজেপি যারা, তারা হঠাৎ এসছে হঠাৎ যাবে, বিজেপির কিছু যায় আসে না। শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপির সভাপতি হওয়ার পর নতুন পুরনো সবাইকে সঙ্গে নিয়ে চলার বার্তা দেন। দায়িত্ব নেওয়ার দিনই বুঝিয়ে দেন দলে আদি নব্যের দ্বন্দ্ব তিনি চান না। আমাদের এখানে কোনো ভেদাভেদ নেই, আমাদের এখানে কোনো বেঙ্গল লাইন দিল্লি লাইন নেই, আমাদের এখানে কোনো নেতার অনুগামী নেই। আমরা সবাই একটা প্রতীকের অনুগামী। ক্ষণিকের জন্য কোথাও দূরত্ব তৈরি হতে পারে, কিন্তু এর অর্থ এটা নয় যে সে দলের বাইরে চলে গেছে। এরপরও রাজ্য বিজেপির কর্মকাণ্ডে দিলীপ ঘোষকে বিরাটভাবে দেখা গিয়েছে এমনটা বলা যাবে না। সেই ধারাতেই বুধবার বদল, শাহী বৈঠক, সেখানে দিলীপ ঘোষ। তাহলে কি বিজেপির মিশন 26-এ ফের পুরনো মেজাজেই দেখা যাবে দিলীপ ঘোষকে? দিলীপ কি এবার নতুন দায়িত্বে? শোনার জন্য ডাকা হয়েছিল, শোনার জন্য। বলবে না, সেটা পার্টি জানে। নিউজ 18 বাংলা। আর বর্ষবরণের রাতেই দোকানে তাণ্ডব, খাবারের দোকানে মারধর করা হয়, ভাঙচুর পর্যন্ত করা হয়েছে। এই ঘটনা নিউ টাউনের জিএলএফ 2 এর কাছে দোকানে দেখুন কিভাবে হামলা করা হয়েছে, ভাঙচুর পর্যন্ত করা হয়েছে। গভীর রাতে খাবারের দোকানে চড়াও। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, নিউ টাউনের ডিএলএফ 2 কাছে দোকানে আচমকায় হামলা, মারধর, ভাঙচুর। বর্ষবরণের রাতে দোকানে এভাবেই তাণ্ডব চলে, কিন্তু কি কারণে এই তাণ্ডব, কি কারণে মারধর ভাঙচুর? প্রতিনিধি অনুপ আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। অনুপ, কাদের বিরুদ্ধে হামলার অভিযোগ এবং কি কারণে এই হামলা, কি জানা যাচ্ছে? দেখো, নিউটন যে বর্ষবরণের রাতে সেখানে কিন্তু খাবারের দোকানে ঢুকে কিন্তু মারধর এবং তাণ্ডবের যে ছবি একেবারে প্রকাশ, এবং এলাকারই কয়েকজন যুবকের বিরুদ্ধে এই অভিযোগ উঠছে। কারণ বর্ষবরণের রাতে, গভীর রাতে কয়েকজন যুবক তারা এই দোকানে যায় এবং বলে একটি খাবারের দাবি করে, কিন্তু দোকানদার জানা যে সে দোকানে সেরকম খাবার নেই। তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু বেধড়ক ভাবে মারধর করা হয়, এমনটা অভিযোগ করা হচ্ছে। শুধু মারধর নয়, পরবর্তী ক্ষেত্রে দোকানে কিন্তু রীতিমতো ভাঙচুর চালানো হয়। সেই তাণ্ডবের ছবি ইতিমধ্যেই প্রকাশ হচ্ছে। সেই ঘটনার খবর পেয়ে যখন টেকনোলজি থানার পুলিশ ঘটনাস্থলে আসে, পুলিশের পক্ষ থেকে তারা রাতে আসলে কিন্তু এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি বলে এমনটা অভিযোগ করা হচ্ছে। যদিও পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে সবাইকে চিহ্নিতকরণের কাজ চলছে, এই ঘটনায় গ্রেপ্তার হবে এমনটা পুলিশের পক্ষ থেকে আশ্বস্ত করা হচ্ছে। বেশ, বাড়ির জন্য খাবার নিতে এসেছিলাম, এসে দেখি দোকানদার গুটিয়ে দিয়েছে দোকান। 3-4 ছেলে ছিল, বললো ডিম তরকা ওদের করে দিতে হবে।
দোকানদার বলছে আমি দোকান গুটিয়ে দিয়েছি, এখন ভেজ তরকা দিতে পারবো, তাও ওই ভাটিতে গরম করে। এবং করতে করতে এবার বলছে তাই দোকান খুলে রেখেছিস কেন, কোন সাহসে খুলে রেখেছিস, বন্ধ কর বলে ওই দোকানদারে ধাক্কা মেরেছে। আমি বলছি দাদা মারছো কেন, বলেছি বলে আমাকে এবার ধরে ফেলে দিয়েছে। তোমার কোথায় কোথায় লেগেছে? এই জায়গাটায় কেউ ঘুষি মেরেছে, এইটুকু জানি। আর মাথায় যখন মেরেছে এখন তখন আমি আর বুঝতে পারিনি কে হয়েছে। আমি তো রাত্রে এসব ঘটেছে আমি কিছুই জানি না। তো আমাকে সকাল 11টা সাড়ে 11টা নাগাদ ফোন করে, আমি এসে দেখছি দোকানের অবস্থা খুবই খারাপ, ভাঙচুর করেছে। তো আমি ওদেরকে জিজ্ঞেস করাতে কে ভেঙেছে কি বৃত্তান্ত, তো ওরা আমাকে বললো যে কালোর ছেলেপিলেরা ভাঙচুর করেছে। আমি কথা বলতে রীতিমতো আমাকেও ধমকি দিচ্ছে। ও হচ্ছে আমার দোকান ভাড়া নিয়ে রেখেছে, ওকেও মেরে ইনজুরি করে দিয়েছে, এখানে পুরো এখনো বোঝা যাচ্ছে। আর ওকে সেভ করার জন্য যে ছেলেটা এসছে সেই পাড়ার জামাই, সে শুধু জাস্ট ওকে বলেছে ভাই তোমরা মারছো কেন, ওই কথা বলাতে তাকেও মারধর করেছে, তারও 2-3 জায়গা ফ্র্যাকচার করে দিয়েছে। আর নজর রাখবো এই মুহূর্তে রায়গঞ্জের দিকে। রায়গঞ্জের তৃণমূল যুবনেতাকে খুন, পিকনিক স্পটে যুবনেতার রক্তাক্ত দেহ উদ্ধার। রায়গঞ্জের মোহনবাটিতে নবেন্দু ঘোষের মৃত্যুতে রীতিমতো চাঞ্চল্য। বর্ষবরণের রাতের এই ঘটনা। প্রতিনিধি মুক্তা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। মুক্তা, পুলিশের প্রাথমিক তদন্তে কি জানা যাচ্ছে এবং কোনো আইনি পদক্ষেপ? দেখো প্রিয়াঙ্কা, বর্ষবরণ রাতে তৃণমূলের যুব নেতা খুন নবেন্দু ঘোষ সেখানে বর্ষবরণ অনুষ্ঠানে যোগ দিয়েছিল এবং বাড়ির পাশে মোহনবাটি বাজার এলাকায় সেখানে তারা পিকনিক করছিল। সেই সময় এবং দলের কোনো কর্মী ছিল না, কিন্তু তার ঘনিষ্ঠদেরকে নিয়েই কিন্তু তারা পিকনিক করছিল। হঠাৎ 12:05 তাকে তার বুকে গুলি লাগে, তারপরে কিন্তু রক্তাক্ত অবস্থায় সেখানে লুটিয়ে পড়ে এবং রায়গঞ্জ হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। তারপরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং ঘটনাস্থলে বিশেষ পুলিশ বাহিনী পৌঁছায় এবং দুজনকে রাতে কিন্তু গ্রেপ্তার করেছে। তার নাম হচ্ছে পিন্টু সাহা, বয়স 30, এবং শুভম পাল। এই দুজনের বাড়ি রায়গঞ্জের শক্তিনগর এলাকায় এবং তার ঘনিষ্ঠ বলে জানা যাচ্ছে। এবং তাদের কাছ থেকে যে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে, যে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি হয়েছে, সেটা কিন্তু উদ্ধার করেছে রায়গঞ্জ থানার পুলিশ। তবে প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে তারা ঘনিষ্ঠ ছিল এবং পুলিশ এর সঙ্গে আরো কতজন ছিল, সমস্ত টোটাল 9 জন মিলে ওখানে পিকনিক করছিল। এর সঙ্গে আরো কারা কারা ছিল পুলিশ তদন্ত শুরু করেছে। তবে এই ঘটনায় কিন্তু চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে রাজনৈতিক মহলে। তবে এই যে তৃণমূল যুব নেতা রাত্রিবেলা এখানে গুলি হয়েছে। এই যে আমাদের পাশে বাড়ি নবেন্দুকে নাকি গুলি করে গেছে। কারা গেছে এটা আমরাও জানি না, কেউ জানে না। যারা ছিল তাদেরকেও আমি 2-1জনকে জিজ্ঞেস করলাম, বললাম যে না, এখানে কিচ্ছু ব্যাপার নেই। গুলিটা কোথায় হয়েছিল? ওই যে মাঠে, এই যে পাশে মাঠে। সে বিষয়ে আর কি ওখানে পিকনিক হচ্ছিল, তার আগে এসে আমাদের সঙ্গে হ্যাপি নিউ ইয়ারের করে তারপরে বাড়িতে গেল। তো ওখানে একটা মানে ওর ফোনও ছিল, বলল যে মা আমার ফোন আছে ওখানে। আর তারপরে আর কিছু জানি না দাদা, তার সম্বন্ধে তারপরে আমরা কিছু জানি না। ওখানে মাইক বাজতেছে, ওখানে অত হচ্ছে, পিকনিক হচ্ছে, কে বলছে আমরা এখান থেকে আসলাম, দাদা তো গেল, দেখলাম। আমরা দাদা আর কি চাবো, যে ধরা পড়ুক, আর কি কেন ওটা হলো সেটা তো জানতে হবে, যে ব্যাপারটা কি জন্য হলো। এটা একটা অ্যাক্সিডেন্ট আমার মনে হয়েছে। ও যথেষ্ট আমাদের রাজনৈতিকভাবে সক্রিয় কর্মী ছিলেন, সেই জায়গাতে মানে রাজনৈতিকভাবেও ষড়যন্ত্র হতে পারে বলে আমার মনে হয়। এটা একটা পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। যতক্ষণ না তদন্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো সিদ্ধান্তে উপনীত হতে আমরা পারছি না। তবে পুলিশের প্রতি ভরসা আছে, পুলিশ এটাই নিশ্চয়ই সঠিক তদন্ত করে বের করবে। আমাদের মধ্যে কোনো গোষ্ঠী নেই, আমাদের মধ্যে কোনো কোন্দলও নেই, আমরা সবাই এক। ভারতের ভোটার বাংলাদেশি, মেডিকেল ভিসা নিয়ে ভারতে বাংলাদেশি নাগরিক, ভারতে পাসপোর্ট, আধার, প্যান কার্ড রাধাকৃষ্ণ বাড়ুইয়ের। এবং এই জায়গা থেকে প্রশ্ন সামনে আসে যে কিভাবে ভারতের পাসপোর্ট, আধার কার্ড, প্যান কার্ড রাধাকৃষ্ণ বাড়ুই তিনি বানাতে পারলেন। প্রতিনিধি অরুণ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অরুণ, এই ব্যক্তি অর্থাৎ রাধাকৃষ্ণ বাড়ুই তিনি কতদিন আগে ভারতে এসেছেন এবং কিভাবে সম্ভব হলো ভারতে পাসপোর্ট, আধার, প্যান কার্ড তৈরি করা?
দেখো উনি 2021 সালের 12 ডিসেম্বর মেডিকেল ভিসা নিয়ে কল্যাণী এমসে ডাক্তার দেখাবার নাম করে তিনি এখানে আসেন এবং তিনি বেশ কিছুদিন এখানে থেকে যান। তখনই কিন্তু আধার কার্ড, প্যান কার্ড এবং ভোটার কার্ডে নাম তুলে নেন। 2025 সালে ভোটার কার্ডে তার নামও এসে যায়। ফলে এই নিয়ে কিন্তু এলাকা কল্পনা সরকার বলে একজন আছেন, তার আত্মীয়, তার হাত দিয়ে এরকম ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পারছি। কিন্তু কল্পনা সরকারকে যখন আমরা জিজ্ঞাসা করেছিলাম, তিনি বলছেন না, আমি কিছু করিনি, অন্য একজনকে বিয়ে করেছে, আমি শুধু তার সন্তানগুলো জমা দিয়েছি। কি করে সেখানে তার সই এলো, কি করে বিএলওর কাছে জমা গেল, এই নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠেছে। এই বারণ এখানে এসে সরকার হয়ে গেল। বিষয়টা কিন্তু পরিষ্কার ভাবে দেখা যাচ্ছে, তার টাইটেল রয়েছে বারণ, রাধাকান্ত বারণ, সখী বারণ, এখানে দুজনই সরকার হয়ে গেল। শুধু তাই নয়, তাদের ছেলেমেয়েরা কিন্তু বাংলাদেশে থাকে। এক মেয়ে এখানে এসে নৈহাটিতে স্টেট জেনারেল হসপিটাল থেকে কিন্তু জন্ম সার্টিফিকেট বের করে ফেলেছে। এই একটা অসাধু চক্র কিন্তু চলছে। বিএলওর কাছে আবার ফর্মটি ফেরত এসছে এবং ফর্মটি রিভিউর জন্য তাকে পাঠানো হয়েছে এবং তিনি হিয়ারিং এর জন্য ডাকা হয়েছে। তারা বাংলাদেশে রয়েছেন, ফলে তিনি করে দিচ্ছেন কাজটা। তিনি আমি তো জানি না, আমি ফর্ম সার্ভ করেছি, তারা ফর্ম নিয়েছে এবং ফর্ম জমা দিয়েছে। আমি তাদেরকে হিয়ারিংয়ে রেখেছি, হিয়ারিংয়ে যদি তারা প্রেজেন্ট হয় তাহলে তারা থাকবে, আর অ্যাবসেন্ট হলে তারা নেই এখানে। অতএব এটার আমার কোনো দায়ও নেই, দায়বদ্ধতাও নেই। আইনত তাদের যা অপরাধ বা যা পেনাল্টি হয়, গভর্নমেন্টের যে সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশন আছে, তাদের সেই দায়িত্ব অনুযায়ী তারা সেই পানিশমেন্ট পাবে। অন্য দেশের মানুষ কেন থাকবে এখানে? বাংলাদেশের মানুষ হলে তাকে বাংলাদেশকে তাকে সেখানে পাঠিয়ে দেবে, তাদের যে সিস্টেম আছে। কারোর ভোটে নাম তুলে দিয়েছেন আপনি? না, আমি নাম তুলিনি। যার নাম তোলা হয়েছে তার নাম বাংলাদেশে রাধাকৃষ্ণ বারোই ছিল, এখন এইখানে ভোটার লিস্টে রাধাকৃষ্ণ সরকার। এটা কিভাবে হলো আমি জানি না। নামটা অন্য একজনের দিয়ে তুলিয়েছিল, সে মারা গেছে। ঠিকানাটা আমার বাড়ির দেওয়া আছে। সম্পর্কে আপনার আমার মামা হয়। উনি স্বাস্থ্য ভিসা নিয়ে এখানে এসেছিলেন, এসে নাম পাল্টে ফেলেছে। হ্যাঁ, আধার হ্যাঁ। কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড করেছে। আপনি সেগুলো জানতেন না? না না না। এসআইআর ফর্ম ফিল আপ করেছে স্যার? হ্যাঁ, তুলেছি আমি, যেহেতু আমার মামা হয়। এক মেয়ে এইখানে বিয়ে দিছে, আর 2 মেয়ে আর 1 ছেলে বাংলাদেশ আছে। বিয়ে দিয়েছে, কিন্তু মেয়ের বার্থ সার্টিফিকেটটা আবার নৈহাটি হসপিটাল থেকে বের করেছে। সেটা ওর বর, ওর যেখানে বিয়ে দিছে ওর বর বের করেছে।